১৬শ শতাব্দী। পৃথিবী তখন দেখছে এক অপ্রতিদ্বন্দ্বী শক্তির উত্থান। ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদের চূড়া থেকে যখন আজান ভেসে আসে, তখন সেই ধ্বনি কেবল একটি শহর নয়, বরং ৩টি মহাদেশের ভাগ্য নির্ধারণ করে। সুলতান সুলেমান আল কানুনের শাসনামলের কথা বলছি। তাকে বলা হয় দ্য ম্যাগনিফিকেন্ট। তার এক ইশারাতে ইউরোপের রাজারা প্রকম্পিত হন। তার নৌবাহিনী ভূমধ্যসাগর সাগরের একটি অটোমান রিজে পরিণত করছে। কিন্তু এই বাহ্যিক জাঁকজমকের গভীরে ছিল এক অন্ধকার গহ্বর, ক্ষমতার লড়াই, উত্তরাধিকারের দ্বন্দ্ব এবং প্রাসাদের অন্দরমহলের ষড়যন্ত্র। এই গল্পের কেন্দ্রে আছেন এমন এক মানুষ যাকে ইতিহাস নির্দোষ শাহজাদা হিসেবে চেনে, শাহজাদা মুস্তাফা। তিনি কেবল একজন রাজপুত্রই ছিলেন না, তিনি ছিলেন এক বিশাল সাম্রাজ্যের ভবিষ্যৎ আশা। তার জীবন ছিল বীরত্বের গাথা, আর তার মৃত্যু ছিল এক কলঙ্কিত অধ্যায়। মানিসার সেই সোনালী সকাল। অটোমান সাম্রাজ্যের শাহজাদাদের শহর হিসেবে পরিচিত মানিসা তখন উৎসবের সাজে সজ্জিত। সুলতান সেলিম তখন সিংহাসনে, তার পুত্র শাহজাদা সুলেমান মানিসার গভর্নর। সেই বছরে বসন্তের এক সকালে মাহিদি প্রাণ সুলতানের কোল আলো করে জন্ম নিল মুস্তাফা। মুস্তাফার জন্মের সংবাদ যখন সুলেমানের কাছে পৌঁছালো, তিনি তখন শিকারে ব্যস্ত ছিলেন। সংবাদ শুনেই তিনি দ্রুত প্রাসাদে চলে আসেন। তার প্রথম পুত্র সন্তান সুলেমান তাকে কোলে নিয়ে কানে আজান দিলেন এবং নাম রাখলেন মুস্তাফা। মুস্তাফা মানে নির্বাচিত। ইতিহাস সাক্ষী, তিনি সত্যিই নির্বাচিত ছিলেন জনগণের হৃদয় এবং সেনাবাহিনীর আস্থায়। মুস্তাফার শৈশব কেটেছে মানিসার শান্ত পরিবেশে। মাহিদি ইব্রাহিম সুলতান ছিলেন একজন অত্যন্ত বুদ্ধিমতী এবং যত্নশীল মা। তিনি জানতেন তার পুত্রকে কেবল একজন শাহজাদা নয়, বরং একজন সুলতান হিসেবে গড়ে তুলতে হবে। মুস্তাফার বয়স যখন 18 বছর, তখন ঐতিহ্য অনুযায়ী তাকে মানিসের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। মানিসা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রদেশ। একে বলা হতো সিংহাসনের প্রশিক্ষণ কেন্দ্র। যে শাহজাদা মানিসায় সফল হতেন, তার সিংহাসনে বসার সম্ভাবনা বেশি থাকতো। মানিসায় মুস্তাফার শাসনকাল ছিল এক স্বর্ণযুগ। তিনি সেখানে গিয়ে প্রশাসনিক সংস্কারে হাত দেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং প্রজাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করেন। তিনি সেখানে একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার পরিকল্পনা করেন, যা পরবর্তীতে সাম্রাজ্যের প্রতিরক্ষায় বড় ভূমিকা রাখে। মুস্তাফার জনপ্রিয়তা কেবল মানিসায় সীমাবদ্ধ ছিল না, তার সাহসিকতার গল্প পুরো আনাতোলিয়ায় ছড়িয়ে পড়ে। জানিসারি বাহিনী তাকে অসাংবাদিত নেতা হিসেবে দেখতে শুরু করেন। তারা বলতো মুস্তাফা হলেন সুলতান সুলেমানের সেই প্রতিচ্ছবি, তিনি সাম্রাজ্যকে আরো গৌরবিত করেন। কিন্তু এই ক্রমবর্ধমান জনপ্রিয়তাই তার জন্য কালো হয়ে দাঁড়ায়। 1541 সালে সুলতান সুলেমান এক ফরমান জারি করেন। মুস্তাফাকে মানিসা থেকে সরিয়ে আমাসায় পাঠানো হলো। আমাসা ছিল আনাতোলিয়ার পূর্ব দিকে, ইস্তাম্বুল থেকে অনেক দূরে। এটি ছিল এক ধরনের রাজনৈতিক অবনমন। মুস্তাফার জায়গায় মনিসায় দায়িত্ব দেওয়া হলো হুররাম সুলতানের জ্যেষ্ঠ পুত্র শাহজাদা মেহমেদকে। মুস্তাফার জন্য ছিল এটি একটি বড় ধাক্কা। তিনি জানতেন তাকে রাজধানী থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে তার প্রভাব কমে যায়। কিন্তু তিনি ছিলেন একজন আদর্শ পুত্র। তিনি কোনো প্রতিবাদ না করে মাকে নিয়ে আমাসার উদ্দেশ্যে রওনা করলেন। আমাসায় গিয়ে মুস্তাফা দমে যাননি। তিনি সেখানে তার শাসনের সুখ্যাতি বজায় রাখেন। তিনি সীমান্ত রক্ষা এবং স্থানীয় উপজাতিদের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। কিন্তু ইস্তাম্বুলে তখন ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছিল। হুররম সুলতান এবং তার জামাতা রুস্তম পাশা সুলতানের কানে বিষ ঢালতে শুরু করে। তারা সুলতানকে বোঝাতে চাইলেন যে মুস্তাফা আমাসে বসে একটি বিশাল বাহিনী তৈরি করছেন, যাতে তিনি ইস্তাম্বুল দখল করতে পারেন। 1550-এর দশকের শুরুতে ষড়যন্ত্র চূড়ান্ত রূপ নেয়। রুস্তম পাশা তখন উজির আজম। তিনি এবং হুররম সুলতান মিলে একটি জাল চিঠি তৈরি করেন। চিঠিতে দেখানো হয়েছে মুস্তাফা ইরানের সাফাভিহ শাহের কাছে সাহায্য চেয়েছেন যাতে তিনি তার পিতাকে সিংহাসনচ্যুত করতে পারেন। সুলেমান বার্ধক্য উপনীত হয়েছিলেন এবং তার ক্ষমতা হারানোর ভয় তাকে গ্রাস করছিল। 1553 সাল সুলতান সুলেমান সাফাভিয়দের বিরুদ্ধে অভিযান ঘোষণা দেন। তিনি সেনাবাহিনীকে নিয়ে আনাতোলিয়ার দিকে যাত্রা শুরু করেন। এটি ছিল কেবল একটি যুদ্ধযাত্রা নয়, এটি ছিল মুস্তাফার
ভাগ্য নির্ধারণের যাত্রা। মুস্তাফাকে সুলতানের তাঁবুতে তলব করা হয়। মুস্তাফার শুভাকাঙ্ক্ষীরা এবং তার গোয়েন্দারা তাকে সতর্ক করেছিলেন। তারা বলেছিলেন, শাহজাদা, সুলতান আপনার উপর ক্ষুব্ধ। আপনি সেখানে যাবেন না। এমনকি তার মা মাহিদি ইব্রাহিম সুলতানও তাকে বাধা দিয়েছিলেন। কিন্তু মুস্তাফা ছিলেন অবিচল। তিনি বলেছিলেন, আমি যদি না যাই তবে প্রমাণিত হবে যে আমি সত্যিই বিদ্রোহী। আমি আমার পিতার মুখোমুখি হতে চাই। যদি তিনি আমার মৃত্যু চান তবে আমি তার হাতেই মরতে রাজি। কিন্তু আমি অপরাধী হিসেবে মরতে রাজি নই। মুস্তাফা তার ৭ বছর বয়সী পুত্র মেহমেদকে বিদায় জানিয়ে ঘোড়ায় চললেন। তিনি জানতেন যে এটাই তার শেষ যাত্রা। পথে পথে মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছিল। জানিসেরা তাকে দেখে উল্লাসে ফেটে পড়েছিল। তারা মনে করেছিল মুস্তাফা আজ সেনাবাহিনী নেতৃত্ব দেবেন। কোনিয়ার এরিক নামক স্থানে সুলতানের বিশাল তাঁবু বসানো হয়েছিল। মুস্তাফা সেখানে পৌঁছলেন। তিনি তার তলোয়ার এবং বর্ম খুলে বাইরে রাখলেন। এটি ছিল তার পিতার প্রতি আনুগত্যের নিদর্শন। তিনি একা তাঁবুর ভেতর প্রবেশ করলেন। তাঁবুর ভেতরে কোনো আলো ছিল না, কেবল সুলতান সুলেমান বসেছিলেন। হঠাৎ পর্দার আড়াল থেকে ৭ জন জল্লাদ বেরিয়ে এলেন। তাদের হাতে ছিল রেশমি সুতো। মুস্তাফা বুঝলেন তাকে হত্যা করা হবে। তিনি বীরের মতো লড়াই করা শুরু করলেন। তিনি ছিলেন একজন দক্ষ যোদ্ধা। তার ৭ জন জল্লাদও তাকে কাবু করতে পারছিল না। শেষ পর্যন্ত মুস্তাফা ক্লান্ত হয়ে পড়েন। জল্লাদদের একজন তার গলায় রেশমি সুতো পেঁচিয়ে দেয়। মুস্তাফার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। এক মহান শাহজাদার জীবনের অবসান ঘটে।